আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ 7 MGM হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 আছে যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন, এটা হবে লাহোর সেন্ট্রাল জেলে। 1 থেকে 2 ননিদার প্রথম ওভারের প্রথম বলে হোয়াইট বল হয়েছিল। এরপরে 1 থেকে 3 সুধীরবাবুর শিক্ষকতার জীবন 20 বছরের। 1 থেকে 4 বঙ্গ আমার জননী আমার কবিতাটি কবি, এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়। 1 থেকে 5 ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে। 1 থেকে 6 অনন্ত পার জ্ঞান পারাবার, পারাবার কথাটির অর্থ হলো সমুদ্র। 1 থেকে 7 ক্রিয়া শব্দে যে মূলগুলি সব থেকে ছোট সেগুলিকে বলবো সিদ্ধ ধাতু। 1 থেকে 8 ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ না থাকলে তাকে বলে অকর্মক ক্রিয়া। 1 থেকে 9 মাস্টারমশাই ছাত্রদের পড়াচ্ছেন যেটা হচ্ছে রেখাঙ্কিত পদটি হলো প্রযোজক ক্রিয়া। 1 থেকে 10 যত তত এই রকম জোর শব্দকে বলে যোজক পদ। 1 থেকে 11 যোজক পদগুলি তাদের ব্যবহার অনুযায়ী 3 প্রকার। এরপরে 2 থেকে আছে এক কথায় উত্তর দাও। 2 থেকে 1 আছে সুধীরবাবু কোন কাজকে ক্ষমা করেন না, এর উত্তরটি হলো ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। এরপরে 2 থেকে 2 আছে যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন, এর উত্তরটি হলো লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের নেতৃত্বে সমবেত অনশন শুরু হয়েছিল 13 জুলাই 1929 তারিখ থেকে। এরপরে 2 থেকে 3 আছে চটপট মঞ্জুর হয়ে গেল, কি মঞ্জুর হয়ে গেল, এর উত্তরটি হলো CCH ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। এরপরে 2 থেকে 4 আছে ধরাতল কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে, ধরাতল কবিতায় দুঃখ সুখকে ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে। 2 থেকে 5 কবির কথায় এক বৃন্তে দুটি কুসুম কে, কবির কথায় এক বৃন্তে দুটি কুসুম হলো হিন্দু মুসলমান। 2 থেকে 6 কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যায়, এর উত্তরটি হলো ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালুতটে যেতে চায়। এরপরে 3 থেকে আছে সংক্ষেপে উত্তর দাও। 3 থেকে 1 আছে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া কেন, এর উত্তরটি হলো CCH 14 রানের জবাবে রূপলী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারে 14 রান করে ফেলে। CCH এর ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে, বিষ্টু গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটে, ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হটতে থাকে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননিদা এই ঘটনায় অবাক হননি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শে বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা অবাক হননি। এরপরে 3 থেকে 2 যেটা আছে যতীন দাস ছেলেবেলা থেকে কোন স্বপ্ন লালন করেছিলেন, যতীন দাস ছেলেবেলা থেকে দেশকে স্বাধীন করার স্বপ্ন লালন করেছিলেন। এরপর 3 থেকে 3 আছে নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে, এর উত্তরটি হলো উপরোক্ত লাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে গৃহীত। কবি বলেছেন আঁধার কালিমা জননীকে ঘিরে আছে, কিন্তু তার বিশ্বাস এই অন্ধকার অচিরেই দূর হয়ে যাবে, দেশমাতার ললাটে নতুন প্রভাতের উদয় ঘটবে, নব নব গৌরবে দেশ জননী এভাবেই গৌরবান্বিতা হবেন। এরপরে 3 থেকে 4 আছে কবির কল্পনার নৌকাযাত্রায় কোন কোন দৃশ্য তিনি দেখেছেন, এর উত্তরটি হলো কবি কল্পনার নৌকাযাত্রায় বের হয়ে নদীর তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরনের লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তাঁর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরে ছায়া ঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন। এরপরে 4 থেকে আছে কম বেশি 150 শব্দে নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 4 থেকে 1 আছে শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা, কোন দিনের কথা এখানে বলা হয়েছে, লেখক দিনটিকে ভয়ঙ্কর বলেছেন কেন, এই দিনটির পরের কয়েকটি দিনে কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও, এর উত্তরটি হলো
1929 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর শনিবার দিনটির কথা বলা হয়েছে। লেখক দিনটিকে ভয়ঙ্কর বলেছেন কারণ শনিবার 13ই সেপ্টেম্বর 1929 ওই দিন ঠিক দুপুর 1:15 অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েছিলেন। তার মৃত্যু সংবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। লাহোর থেকে যতীনের মরদেহ হাওড়া পৌঁছতে 3 দিন সময় লেগেছিল, কারণ বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে অগণিত দেশবাসী প্রায় প্রতি স্টেশনে উপস্থিত ছিলেন। শবাধা গ্রহণ করতে হাওড়া স্টেশনেই উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্রীমতী বাসন্তী দেবী, শ্রীমতী কমলা নেহেরু প্রমুখ। সরকার হিসেবেই 5 লক্ষ মানুষ হাওড়া থেকে কেওড়াতলা পর্যন্ত সমানুগমন করেছিলেন। খবরটা শোনামাত্র ক্ষোভে ও দুঃখে মর্মাহত কবি রাত্রি জেগেই লিখে ফেলেছিলেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ। এরপরে চাইতেই দিয়ে যাচ্ছে, তবে আর একটু মৌলিক হওয়া উচিত। বক্তাকে কোন বিষয়ে মৌলিকত্ব আনার কথা বক্তা বলেছেন? এ প্রসঙ্গে বক্তা তার কি কথা বলেছেন? এর উত্তরটি হলো, এখানে বক্তা হলেন সুধীরবাবু। রচনা লেখা বিষয়ে মৌলিকত্ব আনার কথা বক্তা অর্থাৎ সুধীরবাবু বলেছেন। সুধীরবাবু মনে করেন শুধু রচনার বইয়ের ওপর নির্ভর করলে চলবে না, লেখার মধ্যে নিজস্ব ভাবনা ও ভাষার প্রয়োগ করতে হবে। অর্থাৎ লেখায় মৌলিকতা থাকতে হবে, সেখানে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে। এভাবেই একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে। এরপরে 4-3 যেটা আছে, ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। ননিদাকে ননিটিক্স এর প্রয়োগ কিভাবে ম্যাচটিকে ড্রয়ের দিকে নিয়ে গিয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো। এর উত্তরটি হলো, সিসিএইচ দলের খেলোয়াড় হলেন ননিদা। ননিদা নট আউট পাঠ্যাংশে প্রায় হেরে যাওয়া ম্যাচ অদ্ভুতভাবে বাঁচানোর প্রয়াসে ননিদার পরিকল্পনা অনুসারে একটি আশ্চর্য ঘটনা ঘটে। দ্বিতীয় ওভার বল করার জন্য বোলিং মার্কে গিয়ে নিয়মমতো বিষ্টু উইকেটের দিকে ছুটতে শুরু করে, কিন্তু তারপর হঠাৎ পিছনের দিকে হাঁটতে শুরু করে। সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে কখনো লাফায়, আবার কখনো পাক খায়, কখনো বা বোলিং মার্কে ফিরে যায়, ডাইনে বাঁয়ে যায়, কিন্তু কিছুতেই বল ডেলিভারি করে না। ঘন্টার পর ঘন্টা ছুটতে ছুটতে সন্ধ্যা নেমে যায়। প্রায় অর্ধেক দিন দৌড়ে বিষ্টু তার ওভারের প্রথম বলটি করে। সেই বলে রূপলী সংঘ কোনো রান করতে পারে না, তাই তারা ওভারের বাকি আরও 5টি বল করতে বলে। এই অবস্থায় সিসিএইচ আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন করে ও তা আম্পায়ারদের দ্বারা মঞ্জুর হয়ে যায়। রূপলী সংঘের বিরুদ্ধে ননিটিক্স প্রয়োগ করে এইভাবেই সিসিএইচ ম্যাচটি ড্র করেছিল। এরপরে 5 দাগে আছে, কম বেশি 150 শব্দে নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 5 দাগে 1 আছে, তুই তো মা সেই ধন্য দেশ কোন কবিতার অংশ? কবি কে? আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিল? এর উত্তরটি হলো, উদ্ধৃত অংশটি বঙ্গ আমার জননী আমার কবিতার অংশ। কবি হলেন প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। এরপর এটা হচ্ছে আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিল। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে এতটা লিখে দেবে যে একদা বঙ্গমাতার সন্তানগণ সারা বিশ্বে নিজেদের কীর্তি স্বাক্ষর রেখেছে, তাতে দেশ জননী গর্বিতা হয়েছে। ভগবান বুদ্ধ মানুষকে প্রকৃত মুক্তির পথ দেখিয়েছেন। আজও পৃথিবীর বহু মানুষ ভক্তি বিনম্র চিত্তে তার চরণতলে শ্রদ্ধায় নত হয়। সেই মহামানব আমাদেরই দেশ জননীর সন্তান। সমগ্র বিশ্বে শান্তির বাণী প্রচার করেছিলেন যে মহামতি সম্রাট অশোক, তিনি এদেশেরই সুসন্তান। এদেশে বিজয় সেনা একদা সিংহল জয় করেছিল। তিব্বত, চীন, জাপানে উপনিবেশ স্থাপন করেছিলেন ভারত সন্তানগণ। এইভাবে মা অর্থাৎ দেশ জননী ধন্য হয়েছিল। এরপরে 5-2 যেটা আছে, কিশোর বিজ্ঞানী কবিতায় কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে? বিজ্ঞান শাস্ত্রে তাঁর অবদান সম্পর্কে তুমি যা জানো লেখো। এর উত্তরটি হলো, প্রখ্যাত কবি ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতায় বিশ্ববিশ্রুত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের প্রসঙ্গ রয়েছে। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী ইংল্যান্ডের লিনকনশায়ারে 1642 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। লোকশ্রুতি আছে যে গাছ থেকে একটি আপেলকে পড়তে দেখে তার মনে এক কৌতূহল জন্ম হয় যে সব জিনিস নিচের দিকে পড়ে কেন। এই কৌতূহলের ফলশ্রুতি বহু বছরের সাধনায় মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের ঘটনা।
নিউটন মাধ্যাকর্ষণ শক্তির কথা বিজ্ঞান জগৎকে উপহার দিয়ে বিশ্বের অসীম অপার অনন্ত রহস্য উন্মোচনে পথ প্রশস্ত করে দিয়েছিলেন। তার মতবাদ বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণে যার ভর বেশি সেই অন্য বস্তুটিকে সর্বাধিক আকর্ষণ করে। তার এই সূত্র ধরেই পরবর্তীকালে লক্ষ্য করা গেছে সৌর সংসারে সূর্যের চারপাশে পৃথিবী সহ অন্যান্য গ্রহ এবং গ্রহের চারপাশে উপগ্রহগুলি আবর্তিত হচ্ছে। এই সূত্র ধরেই জানা যায় পৃথিবী তার সমস্ত বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এমনকি পৃথিবী একমাত্র উপগ্রহ চাঁদও এই শক্তির বলে পৃথিবীকে ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে। মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই কোনো বস্তু তা যত উপর থেকে পতিত হোক না কেন আবার পৃথিবীর মাটিতেই ফিরে আসে। এই বিজ্ঞানীর আবিষ্কার করেন যে সমস্ত শক্তিরই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। এরপরে 5-3 আছে বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই। কোন কবিতার অংশ? এখানে কাদের কথা বলা হয়েছে? কবির একথা বলার কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো এটি হচ্ছে মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। এখানে হিন্দু ও মুসলিমদের কথা বলা হয়েছে। কবির একথা বলার কারণ হলো হিন্দু ও মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান। তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত আচার আচরণগত প্রভেদ থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদাভেদ নেই। তাদের ধমনীতে একই লাল রক্ত বয়ে চলেছে। প্রকৃতির আশীর্বাদ ও অভিশাপ তাদের ওপর একইভাবে প্রভাব ফেলে। তাই কবি প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি করেছেন। এরপরে 6 আছে এক কথায় উত্তর দাও। 6-1 আছে সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে কেন? সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে কারণ সাক্ষীরা পয়সা পাচ্ছে বলে। এরপরে 6-2 আছে নেড়ার কি শাস্তি হয়েছিল? নেড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হয়েছিল। এরপরে 7 আছে কম বেশি 60 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 7-1 আছে মোকদ্দমা সম্পর্কে হিজিবিজবিজ এর মতামত কী ছিল? এর উত্তরটি হলো মোকদ্দমা সম্পর্কে হিজিবিজবিজ জানিয়েছে যে একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। আরও অনেক জজকে সে দেখেছে, তাদের সকলেরই চোখে ব্যারাম। এই বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। এরপরে 7 আছে মজারু বলে কোনো একটা কথা হয় না, উক্তিটি কার? এর উত্তরে নেড়া কি জানিয়েছিল? এর উত্তরটি হলো উদ্ধৃত উক্তিটি স্বয়ং গল্পকথকে। এর উত্তরে নেড়া জানিয়েছিল আলবৎ হয়, যদি সজারু কাঙ্গারু দেবদারু ইত্যাদি শব্দ থাকতে পারে তাহলে মজারু বলেও শব্দ থাকবে। এরপরে 8 আছে কম বেশি 150 শব্দে নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 8-1 আছে মোকদ্দমার স্থান থেকে কাগিয়াপট্টি কত দূর তা কিভাবে হিসাব করে শ্রী কাকেশ্বর কুচকুচে জানিয়েছিল? এর উত্তরটি হলো মোকদ্দমা স্থান থেকে কাগিয়াপট্টি দূরত্ব হলো ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। এরপরে 8-2 যেটা আছে ধর্মাবতার হুজুর উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে সে এই উক্তিটি করেছে? বক্তা এরপর আর কি কথা বলেছে? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির। কুমির হুতুম পেঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন পেঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান কি। কুমির নিজেই বলতে থাকে যে মান মানে হলো কচু। তার মতে কচু খুব উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, যেমন মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি।
কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়, তাই মামলাটি ভালোভাবে বুঝতে হলে এর মূল পর্যন্ত যাওয়া দরকার। ধর্মাবতারকে উদ্দেশ্য করে কুমির একথাই বলেছিল। এরপরে 9 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9 দাগে 1 আছে যৌগিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো। এর উত্তরটি হলো একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়। একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো, শুনে অসমাপিকা ক্রিয়া, এ বাক্যে ফেললো সমাপিকা ক্রিয়া। এরপরে 9 দাগে 2 যেটা হচ্ছে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। এর উত্তরটি হলো কারণ আজ বিরিয়ানি খাবো। এরপরে 9 দাগে 3 এটা আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 9 দাগে 3-এর 1 আছে যেহেতু অবিনাশ নৌকার মালিক তাই পরিশ্রম করে কম। এটা সরল বাক্যে করলে হবে অবিনাশ নৌকার মালিক বলে পরিশ্রম কম করে। এরপরে 9 দাগে 3-এর 2 যেটা আছে সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসলেন। এটা যৌগিক বাক্যে করলে হবে সুধীরবাবু চেয়ার হেলান দিলেন এবং আয়েশ করে বসলেন। এরপরে 9 দাগে 3-এর 3 যেটা আছে সকল মাই আপন সন্তানকে ভালোবাসেন। এটা নমর্থক বাক্যে করলে হবে সকল মাই আপন সন্তানকে ঘৃণা করে না। এরপরে 10 দাগে যেটা আছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা এটা একটু পড়ে নেবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 10 দাগে 1 যেটা আছে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া যায় না কেন। এর উত্তরটি হলো যে প্রচণ্ড বেশি ঘনত্ব সম্পন্ন এই বস্তু মহাকর্ষীয় আকর্ষণ বল এত বেশি যে সেই টান এড়াতে পারে না কাছাকাছি থাকা কোনো কিছুই, এমনকি আলোও এই বস্তুর কাছে থাকা আলোকেও এরা টেনে নেয় নিজের দেহের মধ্যে, যে কারণে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া কোনো উপায় নেই। এরপরে আছে 10 দাগে 2 যেটা আছে আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম কি। এই যে তোমাদের এখানটা আছে যে এর নাম হলো যে স্যাজিটেরিয়াস এ। এরপরে 10 দাগে 3 যেটা আছে অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়। এটা হচ্ছে জটিল বাক্যে পরিণত করতে হবে। এটা জটিল বাক্যে পরিণত করলে হবে যখন অনেক তারা তাদের আয়ুর শেষ প্রান্তে আসে তখন তারা ব্ল্যাক হোলে পরিণত হয়। এরপরে 10 দাগে 4 যেটা আছে মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল। এই যে আশ্চর্য নিম্নরেখ পত্রের সন্ধিবিচ্ছেদ করা আশ্চর্য হচ্ছে আযুক্ত চর্য, এটা আশ্চর্য হবে। এরপরে 10 দাগে 5 যেটা আছে প্রদত্ত শব্দ দুটির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। প্রথমে ক যেটা আছে বিদ্যমানতা, এটা হচ্ছে অস্তিত্ব, হচ্ছে পর্যবসিত, যেটা হচ্ছে পরিণত হওয়া। এরপরে 11 দাগে যেটা আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। 11-1 যেটা আছে প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই যে এখানে আছে যে প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে যে পত্র, এটা তোমরা দেখে নাও কীভাবে লিখতে না হবে। এরপরে 11 দাগে 2 যেটা আছে বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো এই যে এখানে তোমাদের আছে যে বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে যেটা আছে পত্র লেখাটা, এটা লিখে দেখে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 3 দাগে বারাসাত MGM হাই স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।